আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলে আসলাম রাইট ফর্ম ভার্বের উপর একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো শুরুতে আপনারা আমাকে কষ্ট করে জানাবেন যে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পারছেন কিনা এবং আমার লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আশা করি আপনারা প্রত্যেকে একটু কষ্ট করে আমাকে জানাবেন আপনারা ঠিকমতো শুনতে পারছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম মুন্নি। ধন্যবাদ ইমন ভাই জানানোর জন্য। বাকিরা কি ঠিকমতো শুনতে পারতেছি? ওয়ালাইকুম আসসালাম টম জেরি। আশা করি আপনারা আমাকে ঠিকমতো শুনতে পারতেছেন। তো আমি মূল আলোচনা শুরু করি। এইটা কাগজ দিই। তো চলুন আমি মূল আলোচনাটা শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন। অর্থাৎ এইখানে আমাদের যত গ্রামাটিক্যাল কাজ আছে সবকিছু ভার্ব নিয়ে, অন্য কোনো পার্টস অফ স্পিচের কাজ নাই এখানে। তো আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করার আগে সাধারণত তিনটা বিষয়ের দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে, সবচেয়ে বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে। সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ নিয়ে আলোচনা করব, প্রথমে আমাদেরকে জানতে হবে ওই প্যাসেজটা কোন টেন্সে লেখা। ওটা কি প্রেজেন্ট টেন্সে, নাকি পাস্ট টেন্সে, আর নাকি ফিউচার টেন্সে। প্রথমে আমাদেরকে এটা মেক শিওর করতে হবে। এরপরে যেই কাজ আমাদের সেটা হচ্ছে এই যে যে প্যাসেজের যে সাবজেক্ট আছে, একটা সেন্টেন্সের যে সাবজেক্ট, ওই সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তৃতীয় যেই কাজ সেটা হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। মোটামুটি এই তিনটা কাজ আমাদের জন্য ম্যান্ডেটরি, করতেই হবে। তাছাড়া আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতে পারবো না, বা সঠিক যে আনসার ওইটা পাবো না। ওয়ালাইকুম আসসালাম সুমন স্যার, আমার গুরু। ইনশাল্লাহ স্যার পাবেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। তো শুরু করি আমার ক্লাসটা ইনশাল্লাহ। তো চলুন আমরা সেন্টেন্সটা দেখি, প্যাসেজটা দেখি কি নিয়ে লেখা এটা। তো এই যে আমরা সেন্টেন্সের প্যাসেজের শুরুতে দেখতে পারতেছি, এই প্যাসেজটা ডাউরি নিয়ে লেখা। আমরা জানি ডাউরি বলতে কি বুঝাই, যৌতুক বুঝাই। যৌতুক বলতে কি বুঝাই, একটা কনে তার বাবাকে বরপক্ষকে যেই টাকা বা হচ্ছে গিয়ে যে পণ্য সামগ্রী দিতে হয় বিয়ের সময়, ওইটাকে বুঝাই। এটা বলতে ডাউরি বলতে আসলে একটা কনের বাবা বিয়ের সময় তার যে বরপক্ষ আছে, বরপক্ষকে যেই টাকা পয়সা বা আসবাবপত্র বা জিনিসপত্র দেয়, ওই প্রথাকে বুঝাই। তো এখানে খেয়াল করুন, ডাউরি রিগার্ড, রিগার্ড বলতে কি কি বুঝাই, বিবেচনা করা বুঝাই। ডাউরি রিগার্ড অ্যাজ আ গ্রেট কার্স ইন আওয়ার সোসাইটি। রিগার্ড বলতে বুঝাই বিবেচনা করা। তো আমি বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বের প্রথমে দেখতে হবে কি, সাবজেক্টটা কি এখানে, আর তারপর দেখতে হবে ভার্বটা কি। তো আমরা খুব সহজে আগে ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারি। কেন? কারণ রাইট ফর্ম অফ ভার্বে ভার্বটা থাকে ব্রেকেটের মধ্যে। তো আর আবার জানি আমরা সাবজেক্ট থেকে কোথায়, ভার্বের আগে। তো ভার্বটাকে যদি আমরা সিলেক্ট করতে পারি তাহলে সাবজেক্টটা ইজিলি সিলেক্ট করতে পারবো।
তো রিগার্ড যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কোনটা হবে? ডাউরি হচ্ছে সাবজেক্ট। ডাউরি রিগার্ড অর্থাৎ ডাউরি বিবেচনা করে। পুরো প্যাসেজটা কিন্তু প্রেজেন্ট টেন্স, আগে এটা আমরা ভেবে নিচ্ছি, কারণ কি যৌতুক প্রথা নিয়ে লেখা, এটা সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। ডাউরি রিগার্ড যৌতুক বিবেচনা করে। এবার ভাবুন তো, যৌতুক কি জীবনে বিবেচনা করতে পারে নাকি এটা মানুষ বিবেচনা করে? স্বাভাবিকভাবে মানুষ বিবেচনা করে, কারণ ডাউরি তো কোনো ব্যক্তি না, এটা তো নাম মাত্র, ও তো বিবেচনা করতে পারে না। তার মানে এই বিবেচনা করার কাজ কে করে? একমাত্র মানুষ করে। এইখানে যে সাবজেক্ট, এই সাবজেক্ট কি এই ভার্বের কাজ করতে পারতেছে? ডেফিনিটলি পারতেছে না, কারণ যৌতুক রিগার্ড করতে পারে না, বিবেচনা করতে পারে না। তো এই যে সাবজেক্ট কাজ করতে পারতেছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা প্যাসিভ ভয়েস। তার মানে সাবজেক্টটা এখানে প্যাসিভ ফর্মে আছে। আর এই সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারতো তাহলে ওইটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করতে পারতেছে না, সো এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভের দুইটা ফর্ম থাকে চেঞ্জ করার সময়, রাইট ফর্ম ভার্বের। প্রথমত আমাদেরকে কি করতে হবে? বি ভার্ব নিতে হবে একটা। ওই প্যাসেজটা কোন টেন্সে দেওয়া আছে ওই টেন্সের উপর ভিত্তি করে আমরা একটা বি ভার্ব ইউজ করব। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আমাদেরকে V3 ব্যবহার করতে হবে। যে মেইন ভার্বটা দেওয়া থাকবে ওই মেইন ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে। তো এখানে খেয়াল করুন, ডাউরি যৌতুক প্রথা, তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? বি ভার্ব নিতে হবে আমাদেরকে প্রথমে। তো যেহেতু ডাউরি যৌতুক প্রথা, এটা তো আনকাউন্টেবল নাউন, এটা তো কাউন্ট করা যায় না। তো যেটা কাউন্ট করা যায় না ওইটাই সিঙ্গুলার। তো ডাউরি এই নাউনটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে আমরা বি ভার্ব কি নিব? ইজ নিব। বি ভার্ব চলে গেল, এখন কি লাগবে আমাদের? V3। কোন V3? এই মেইন ভার্ব যে দেওয়া আছে এই মেইন ভার্বের V3 ব্যবহার করব। রিগার্ড এর V3 কি? আমরা জানি রিগার্ড এর বাকি দুটো ফর্ম রিগার্ডেড, রিগার্ডেড, রিগার্ড, রিগার্ডেড, রিগার্ডেড, তাহলে আমাদের V3 লাগবে রিগার্ডেড। আমাদের প্রথম যে আনসার সেটা কি? ডাউরি ইজ রিগার্ডেড, অর্থাৎ ডাউরিকে বিবেচনা করা হয়, ডাউরি বিবেচিত হয় হিসাবে অ্যাজ আ গ্রেট কার্স, একটা বিশাল অভিশাপ হিসাবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। এরপরে খেয়াল করুন, ইট মে কম্পেয়ার, কম্পেয়ার মানে কি? তুলনা করা। ইট মে কম্পেয়ার টু ক্যান্সার, ক্যান্সার একটা রোগের নাম। দেখছেন যে এই ইট বলতে আসলে কাকে বুঝাইছে? এই ইট তো প্রোনাউন, আর আমরা জানি প্রোনাউন আসে কোন একটা নাউনের পরিবর্তে। কোন নাউন? আগের সেন্টেন্সে যে নাউনটা ছিল ডাউরি, এর পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করা হয়েছে। এই ইট বলতে অ্যাকচুয়ালি এই ডাউরিকে বোঝাচ্ছে। ইট মে কম্পেয়ার অর্থাৎ ডাউরিকে তুলনা করা হয় বা ডাউরি তুলনা করে, এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী আসতেছে ইট মে কম্পেয়ার, এটা তুলনা করতে পারে টু ক্যান্সার, ক্যান্সারের সাথে, দ্যাট ইজ ইনক্রিজ, যেটা বৃদ্ধি পায়, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, অ্যাজ আ গ্রেট স্পিড, বিশাল একটা গতিতে। মানে ডাউরির যে প্রথাটা, যৌতুক প্রথা, এটা দিনে দিনে বেড়েই যাচ্ছে আমাদের সমাজে। তো এখানে খেয়াল করুন আমাদেরকে এই ভার্বটা কোন ফর্মে লিখতে হবে, এইটা হচ্ছে বিষয়। খেয়াল করুন এখানে ইট মে কম্পেয়ার, এই যে ভার্ব, এই ভার্বের আগে কি ছিল? মেই ছিল। মেকে কি বলা হয়? আমরা সবাই জানি মেকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম, তাই না? অনেকে এটা মনে করে এখানে বেস ফর্ম ইউজ করবে, এটা আসলে না। দেখতে হবে যে সাবজেক্টটা কি। রাইট ফর্ম ভার্ব যখন আমরা প্র্যাকটিস করব, শুধু আমরা যে গতানুগতিক নিয়ম জানি ওই নিয়ম অনুযায়ী শুধু প্র্যাকটিস করলে হবে না, দেখতে হবে সাবজেক্টকে আর ভার্ব কি। এখানে সাবজেক্টটা কি ছিল? ইট, অর্থাৎ ডাউরি। আর এখানে মেইন ভার্বটা কি? কম্পেয়ার, তুলনা করা, অর্থাৎ যৌতুক তুলনা করে। ভাবুন তো, যৌতুক কি তুলনা করতে পারে? পারে না। তার মানে এই যে সাবজেক্ট, একে এখানে অ্যাক্টিভ, মানে এ কি ভার্বের কাজ করতে পারতেছে? যৌতুক কি তুলনা করার কাজ করতে পারে? পারে না। এটা কে করে? মানুষ করে, মানুষ এটাকে তুলনা করে। তো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারতেছে না, সো এটাও প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে কি করতে হয়? দুইটা ফর্ম নিতে হয়, আগে বি ভার্ব নিতে হয়, পরে V3 নিতে হয়। এখানে তো মডেল অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে আমরা কি করব? যদি কোনো মডেল অক্সিলারি ভার্ব অথবা সেমি মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তখন প্যাসিভ করার সময় এই মডেল বা সেমি মডেলের পরে বি নিয়ে আসতে হয়। অর্থাৎ ক্যান, ক্যানের সাথে বি, কুড, কুডের সাথে বি, মে, মেয়ের সাথেও বি। মেয়ে একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে বি নিয়ে আসতে হবে। মে তো মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু আমাদের লাগবে কি? বি ভার্ব লাগবে। এই মডেল অক্সিলারি ভার্বকে বি ভার্ব বানানোর জন্যই এই মডেলের পরে বি নিয়ে আসতে হয়। তাহলে আমাদের বি নাম্বার আনসারটা যদি আমরা লিখতে যাই, তাহলে মেয়ের পরে কি নিয়ে আসতে হবে? বি নিয়ে আসতে হবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে।
আর এরপরে কি লাগবে আমাদের V3 লাগবে। এখানে মেন ভার্ব কি ছিল কম্পেয়ার। কম্পেয়ারে V3 কি, কোন ভার্বের শেষে যদি ই থাকে V3 করার সময় তার সাথে শুধু একটা ডি যুক্ত করতে হয়, অর্থাৎ কম্পেয়ার্ড। পুরোটা মিলে কি হবে বি কম্পেয়ার্ড। আমরা কি সবাই বুঝতে পারতেছি? একটু জানাবেন তো। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। সুমন স্যার আমার গুরু। তো এরপরে খেয়াল করি আমরা, ইট মে বি কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা যেতে পারে টু ক্যান্সার, ক্যান্সারের সাথে, দ্যাট ইজ ইনক্রিজ ইন আওয়ার সোসাইটি, যেটা বৃদ্ধি পায় আমাদের সমাজে, অ্যাজ আ গ্রেট স্পিড, বিশাল গতিতে, ব্যাপক গতিতে। কথা হচ্ছে এই সি নাম্বারের যে আনসার এটা কি হবে, খেয়াল করুন এখানে সি নাম্বারের আগে কি ছিল ইজ, বি ভার্ব। মনে রাখবেন বি ভার্বের পরে যদি কখনো মেন ভার্ব আসে তাহলে এই মেন ভার্বের দুইটা ফর্ম চেঞ্জ হবে, হয় এই মেন ভার্বটা আইএনজি করতে হয়, আর তা না হলে এই মেন ভার্বটাকে V3 করতে হয়। এই দুইটা ফর্মের বাইরে আর একটা ফর্ম হবে না। তো কখন আইএনজি করতে হয় আর কখন V3 করতে হয় এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্টটা কোথায় থাকবে, এই যে বি ভার্ব দেওয়া থাকবে তার ইমিডিয়েট আগেই থাকবে। তো এখানে কি দেওয়া ছিল দ্যাট। দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে, আমরা জানি হু, হু ইজ দ্যাট, এগুলোকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। দ্যাট ইজ ইনক্রিজিং, এই ক্যান্সারটা বৃদ্ধি পাচ্ছে। ক্যান্সার বলতে আবার কাকে বোঝাচ্ছে, ওই ডাউরিকে বোঝাচ্ছে। ডাউরি বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা দেখেন তো বৃদ্ধি কে পাচ্ছে, ডাউরি তো বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে ক্যান্সার অর্থাৎ ডাউরি, এই বৃদ্ধি পাওয়ার কাজটা কি ডাউরি করতেছে না, ডাউরি নিজে বৃদ্ধি পাচ্ছে না, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। আবার বলি আমি একটু বিষয়টা, সেটা হচ্ছে বি ভার্বের পরে মেন ভার্ব আসলে এই মেন ভার্বের দুইটা পরিবর্তন হয়, হয় এই মেন ভার্বটাকে আইএনজি করতে হবে, আদারওয়াইজ এই মেন ভার্বটাকে V3 করতে হবে। আইএনজি হবে নাকি V3 হবে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে আইএনজি করতে হয়, আর সাবজেক্টটা যদি প্যাসিভ থাকে তাহলে সেটাকে V3 করতে হয়। আমি দুটো এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন যে এটা আচ্ছা, এই এক্সাম্পলের উপর ভিত্তি করে আমি একটা সেন্টেন্স দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তো এখানে খেয়াল করুন দুইটা সেন্টেন্সের প্রথমটাতে ইজ ছিল বি ভার্ব, তারপরে ইট এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক একইভাবে পরের সেন্টেন্সেও ইজ হচ্ছে বি ভার্ব, তারপরে ইট এটা হচ্ছে মেইন ভার্ব। এখন কথা হচ্ছে এখানে ইটটা কি হবে আর পরবর্তী যে সেন্টেন্স এখানে ইটটা কি হবে। এখানে দুই ব্যবহার খেয়াল করুন। এই যে ইট তার আগে কি ছিল ইজ বি ভার্ব, বি ভার্বের পরে মেইন ভার্ব চলে আসছে, তাহলে এই মেইন ভার্বটাকে হয় আইএনজি করতে হবে তা না হলে V3 করতে হবে। এই দুইটার বাইরে একটাও হবে না। ঠিক একইভাবে পরের সেন্টেন্সেও বি ইজ এর পরে ইট ছিল মেইন ভার্ব, তাহলে এই মেইন ভার্বটাকে হয় আইএনজি করতে হবে আদারওয়াইজ V3 করতে হবে। আমরা 1 বাই 1 চাই। প্রথমটা দেখতে হবে এই যে আইএনজি হবে নাকি V3 হবে, এইটা আবার ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্ট অ্যাক্টিভ নাকি প্যাসিভ। সাবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই মেইন ভার্বটাকে আইএনজি করতে হবে, আর এই সাবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে V3 করতে হবে। ঠিক আছে, লাইটিং এর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। লাইটিং আর কি এদিকে লাইটিংটা তো চেহারাতে এই জন্য আসে না ওরকম। ঠিক আছে, তো এখানে খেয়াল করুন এই যে মেইন ভার্ব এটা আইএনজি হবে নাকি V3 হবে এটা ডিপেন্ড করে কিসের উপর, সাবজেক্টের উপর। সাবজেক্টটা কি ছিল হি, আর মেইন ভার্বটা কি ইট। তো ভাবুন তো সে খায়, খাওয়ার কাজটা কি সেই করতে পারে না, কিন্তু একজন মানুষের পরিবর্তে ব্যবহার করা হয়। সাপোজ এখানে কারো নামও হইতে পারতো। সাপোজ আমি বললাম যে তাজ, তাজ ইট, তাজ খাই, তো খাওয়ার কাজ তো তাজ যেহেতু ব্যক্তি সে নিজেই করে, তার মানে এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ। আর আমরা জানি অ্যাক্টিভ হলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে এই যে ইট, এই ইটের সাথে আইএনজি করতে হবে ইটিং।
ঠিক একইভাবে পরের সেন্টেন্সটা দেখুন, এইখানেও কি ছিল, ইজ বি ভার্ব, আর ইট ছিল মেইন ভার্ব। তো এই মেইন ভার্বটা বি ভার্বের উপরে মেইন ভার্ব পাইছি, তাহলে এই মেইন ভার্বটাকে হয় আইএনজি করতে হবে, আদারওয়াইজ ভি3 করতে হবে। আইএনজি নাকি ভি3 এটা ডিপেন্ড করে কিসের উপর, সাবজেক্টের উপর। সাবজেক্ট থাকে ভার্বের আগে, ইট সরি রাইস, রাইস ইট, ভাত খাই। আচ্ছা ভাবুন তো, ভাত কি খাইতে পারে, নাকি ভাতকে আমরা খাই, আমরা খাই। এই যে সাবজেক্ট রাইস ভাত, ইট মানে খাওয়া, এই খাওয়ার কাজ করতে পারতেছে না, তার মানে এই যে রাইস এই সাবজেক্টটা এই ভার্বের কাজ যেহেতু করতে পারতেছে না, সো এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ হলে কি হয়, ভি3 করতে হয়, তাহলে এই ইটটা এখানে কি হবে, ইটেন হয়ে যাবে, রাইস ইজ ইটেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এরপরে খেয়াল করুন, তাহলে এই যে ক্যান্সার অর্থাৎ ডাউরি, ডাউরি তো নিজেই ইনক্রিজ হচ্ছে, দিন দিন তো ও নিজেই বাড়তেছে, তার মানে এই সাবজেক্টটা কি ছিল, অ্যাক্টিভ ছিল। আর আমরা জানি অ্যাক্টিভ ভয়েস হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়, তাহলে ইনক্রিজটাকে কি করতে হবে, ইনক্রিজিং করতে হবে, আইএনজি করতে হবে। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, তাহলে ওই ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়, তা না হলে কিন্তু বানান ভুল হয়ে যাবে, আর একটা বানান ভুল মানে একটা নাম্বার মিস হয়ে যাবে। তো এই ইটাকে বাদ দিয়ে আমরা আইএনজি করব, ইনক্রিজিং। এরপরে খেয়াল করুন, দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস, ব্রাইড মানে কি, কনে, দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস, কনের যে বাবা, ভিক্টিমাইজ, ভিক্টিমাইজ মানে কি, স্বীকার করা, ফর ডাউরি। তো ভাবুন তো, কনের যে বাবারা তারা কি স্বীকার করে নাকি তারা স্বীকার হয়, যৌতুক তো তাদেরকে দিতে হয়, তার মানে তারা এই যে যৌতুক প্রথা এটা স্বীকার হয়। কিন্তু ভিক্টিমাইজ মানে কি, ভিক্টিমাইজ মানে কোনো কিছু স্বীকার করা, তো বাবারা তো স্বীকার করতে পারতেছে না। আর একটা বিষয় আগে দেখতে হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। ভিক্টিমাইজ যদি ভার্ব হয়, তাহলে সাবজেক্ট কোনটা, ভার্বের আগে পুরোটাই সাবজেক্ট, এই যে দ্য ফাদার্স অফ দ্য ব্রাইডস এটা পুরোটাই সাবজেক্ট। তবে অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, এই যে খেয়াল করুন এখানে কি ছিল, অফ, প্রেপোজিশন। প্রেপোজিশন যদি প্রেপোজিশন আকারে যদি একাধিক সাবজেক্ট থাকে, তাহলে একেবারে প্রথমটাকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হয়। সো ওই প্রেক্ষিতে দ্য ফাদার্স এটা হচ্ছে সাবজেক্ট। ভিক্টিমাইজ মানে কি, শিকারে পরিণত করা, শিকার করা। তো বাবারা তো শিকার করে না, বাবার বরঞ্চ শিকার হয়, ডাউরি শিকার হয়। তার মানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটাও কি আছে এখানে, প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েস হলে আমরা কি করি, প্রথমে বি ভার্ব ব্যবহার করি, এরপরে ভি3। ফাদার্স সিঙ্গুলার নাকি প্লুরাল, ডেফিনেটলি প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভার্ব আমরা কি নিব, আর নিব। এরপর কি করব আমরা, মূল ভার্বের ভি3 ইউজ করব, এই যে বি ভার্ব তারপর মূল ভার্বের ভি3। ভিক্টিমাইজ এর ভি3 কি, ভিক্টিমাইজড হবে, কারণ কি এই যে ই আছে, আমি জানি কোন ভার্বের শেষে যদি ই থাকে, তার ভি3 করার সময় সাধারণত কি হয়, ওই ভার্বের শেষে জাস্ট একটা ডি যুক্ত করতে হয়, তাহলে কি হবে, ভিক্টিমাইজড। ভিক্টিমাইজড। আর ভিক্টিমাইজড ফর ডাউরি, ডাউরির শিকার হচ্ছে, যৌতুকের শিকার হচ্ছে বা যৌতুকের শিকার হয়। সব আসে না এখানে না, রিফাত ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সবসময় সাপোর্টিভ একজন পারসন। এরপরে খেয়াল করুন, ইফ স্টেপস টেক এগেইনস্ট দোজ গ্রিডি পিপল ইট গ্র্যাব আওয়ার সোসাইটি। তো এখানে খেয়াল করুন, সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, ইফ দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মূলত কত প্রকার, 4 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আর একটা হচ্ছে জিরো কন্ডিশন। ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ওটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে ক্লাসটা আবার অনেক বড় হয়ে যাবে, তো আমি সংক্ষেপে এটা দেখাই। ইফ প্লাস ভি1 থাকলে ওটাকে বলে ফার্স্ট কন্ডিশন,
এর পরবর্তী যে ক্লজ সেটাকে আমাদেরকে ক্যান অথবা উইল দিয়ে সাধারণত লিখতে হবে। ইফ প্লাস V2 এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে পরের ক্লজটাকে অর্থাৎ কমার পরের অংশটাকে আমাদেরকে ক্যানের পাস্ট ফর্ম কুড অথবা উইলের পাস্ট ফর্ম উড, এই দুইটা ফর্মের যে কোনো একটা ফর্ম দিয়ে আমরা চেঞ্জ করব। আর লাস্ট ওয়ান থার্ড কন্ডিশন, সেটা চেনার উপায় কি? ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, অবশ্যই সাবজেক্ট থাকবে এখানে, পরের ক্লজটা আমাদেরকে কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস V3 এই ফর্মে লিখতে হবে। তো আমরা তো জানি পুরো প্যাসেজটা যেহেতু ডাউরি নিয়ে লেখা, প্রেজেন্ট টেন্সে লেখা, তো প্রেজেন্ট টেন্স যদি হয় অর্থাৎ V1 তাহলে ফার্স্ট কন্ডিশন পরের ক্লজটা আমাদেরকে ক্যান অথবা উইল দিয়ে লিখতে হবে। আমরা একটু একটু করে আগাই। প্রথমে আগে দেখি এখানে কি বুঝাইছে। ইফ স্টেপস টেক, যদি স্টেপ মানে পদক্ষেপ, যদি পদক্ষেপ নেয় এগেইনস্ট বিরুদ্ধে, দোষ তাদের, ওইসব কাদের, গ্রিডি পিপল, ওই যে যারা হচ্ছে গিয়ে লোভী, লোভী মানুষ যারা, তাদের বিরুদ্ধে কি করতে হবে? যদি পদক্ষেপ নেওয়া যায়, ইট গ্র্যাব, এখানে আমরা একটা উচ্চারণ শিখি, এখানে এস আছে বাট এসটা এখানে সাইলেন্ট, অর্থাৎ উচ্চারণ হবে না, এখানে এস বাদ দিয়ে দিই তাহলে কি হয়? গ্র্যাব। গ্র্যাব মানে আঁকড়ে ধরা। ইট গ্র্যাব, এটা আঁকড়ে ধরে আওয়ার সোসাইটি। ভাবুন মিনিংটা একটু বুঝি আমরা। বলছে যারা যৌতুক নেয়, আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই তাহলে তারা আমাদের সমাজকে আঁকড়ে ধরবে। আসলে এইটা নাকি যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে আঁকড়ে ধরবে, এইটা মিনিংটা কেমন আসতেছে? একটু নেগেটিভ টাইপের। যদি আমরা পদক্ষেপ নেই তাহলে সমাজকে আঁকড়ে ধরবে, নাকি পদক্ষেপ না নিলে সমাজকে আঁকড়ে ধরবে? ডেফিনেটলি পদক্ষেপ না নিলে সমাজকে আঁকড়ে ধরবে, কারণ এরকম যদি চলতেই থাকে এটা তো একটা রীতিমতো একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাবে, এটা বুঝাইছে। তো এবার ভাবুন সাবজেক্ট কি ছিল এখানে? স্টেপস। মেইন ভার্ব কি? টেক, নেওয়া। স্টেপ নেয়, আচ্ছা পদক্ষেপ কি নিতে পারে? পদক্ষেপ তো নিতে পারে না, এটা নেওয়ার কাজ কে করে? মানুষ করে। তার মানে পদক্ষেপ নাই কে? কোন একজন মানুষ, কর্তৃপক্ষ, সরকার, আমরা, এই সাবজেক্ট গুলো হয় আর কি, ব্যক্তিবাচক সাবজেক্ট হয়। কিন্তু এখানে তো দেওয়া আছে পদক্ষেপ, পদক্ষেপ তো নিতে পারে না, তো এটাও প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ হলে কি করে আমরা প্রথমে বি ভার্ব নেই, তারপরে V3 নেই। যেহেতু স্টেপস প্লুরাল, প্লুরাল হলে কি হবে? ভার্বটা বি ভার্বটা হবে প্লুরাল হবে, ই নাম্বারটা আর। তো পদক্ষেপ নিলে কি আমাদের সমাজ আঁকড়ে ধরবে, নাকি পদক্ষেপ না নিলে? না নিলে। তাহলে মিনিংটা যেহেতু নেগেটিভ আসতেছে তো আমরা এখানে নট ইউজ করব, আর নট। আর বি ভার্ব চলে গেল, এখন কি লাগবে? V3। টেকের V3 কি? এই যে আবার ই থাকলে যে V3 করতে হবে, ইডি করতে হবে, বিষয়টা সব ক্ষেত্রে কিন্তু মিলবে না। এই জন্য আমি বলছিলাম সাধারণত টেকের তিনটা ফর্ম কি কি? টেক, টুক, টেকেন। তাহলে এই টেকের V3 কি? টেকেন। মিনিংটা কেমন আসতেছে আমি আরেকবার আপনাদেরকে বুঝাই। ইফ স্টেপস আর নট টেকেন, যদি পদক্ষেপ না নেওয়া হয়, আর নট, আর টেকেন কেন নিয়ে আসছি? নটে পরে যাইতেছি। আর টেকেন কেন নিয়ে আসছি? কারণ পদক্ষেপ নিজে নিজেকে নিতে পারে না। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারতেছে না। টেক মানে নেওয়া, পদক্ষেপ নেওয়ার কাজ কি পদক্ষেপ নিজেকে নিতে পারে? মানুষ নেয় এটা। যেহেতু এই সাবজেক্টটা এই ভার্বের কাজ করতে পারতেছে না, সো এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে কি করি আমরা? প্রথমে বি ভার্ব নেই, তারপরে V3 নেই। স্টেপস প্লুরাল, এই জন্য বি ভার্ব নিলাম আর। আর টেকের V3 কি? টেকেন, আর টেকেন। আর এই নটটা কেন নিয়ে আসছি? কারণ হচ্ছে গিয়ে পদক্ষেপ না নিলে সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজকে আঁকড়ায় ধরবে। যেহেতু মিনিংটা নেগেটিভিটির দিকে আসতেছে, এই কারণে এটাকে নট ব্যবহার, নেগেটিভ বানানো হয়েছে, আর নট টেকেন। ইফ স্টেপস আর নট টেকেন, যদি পদক্ষেপ না নেওয়া হয়, এগেনস্ট বিরুদ্ধে, দোজ তাদের, কাদের? দোজ ওই যে ওইসব গ্রিডি পিপল, লোভী ব্যক্তিদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, ইট গ্র্যাব আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজকে আঁকড়ায় ধরবে। এই যে ভাবুন তো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স করতেছিলাম, এই যে ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এই যে কমা ছিল এখানে, এই যে এগুলো লেখানোর উদ্দেশ্য এই পরের আনসারটার জন্য, যে এইখানে কি হবে। যেহেতু এফ নাম্বারে কমার পরের অংশ দেওয়া আছে, তাহলে এই যে গ্র্যাব, এই ভার্বটাকে কি করতে হবে? হয় ক্যান গ্র্যাব অথবা কি উইল গ্র্যাব, এই দুইটা যে কোনো একটা দিয়ে লিখলে সাধারণত আনসার হয়ে যাবে। তাহলে আমাদের সমাজকে আঁকড়ায় ধরবে, ফিউচার টেন্স বোঝাচ্ছে, এই জন্য আমরা উইল ব্যবহার করব, উইল গ্র্যাব। এফ নাম্বার আনসারটা কি হবে? উইল গ্র্যাব।
আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারতেছেন। কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবেন কমেন্টে। এরপর একটু আমরা খেয়াল করি কি বলছে। ইট ইজ মেইনলি সি ইন দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি হু টেক ডাউরি অ্যাজ দেয়ার রাইটস। ইট ইজ মেইনলি সি, এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? এটা বলতে এই ডাউরিকে বোঝাচ্ছে, যৌতুক প্রথাকে বোঝাচ্ছে। ইট ইজ মেইনলি সি, এই যে খেয়াল করুন কত নাম্বার রুল ছিল এটা যেন, এই সি নাম্বারে ঠিক একই জিনিসটা এখানে রিপিট হয়েছে। একবার হুবহু প্যাসেজ কিন্তু রিপিট হয় না, রুলস রিপিট হয়। তো একেবারে প্যাসেজের রিপিটিশনের আশায় না থেকে রুলস গুলো কভার করলে আমার মতে এটা বেটার হয়। তো এই যে দেখেন বি ভার্ব, বি ভার্বের পরে কি আছে? মেইন ভার্ব আছে, মনে আছে? বি ভার্বের পরে মেইন ভার্ব আসলে এই মেইন ভার্বের কয়টা পরিবর্তন হয়? দুইটা পরিবর্তন হয়। হয় এই ভার্বটাকে আইএনজি করতে হবে, আর তা নাহলে এটাকে কি করতে হবে? ভি3 করতে হবে। আইএনজি হবে নাকি ভি3 হবে এটা ডিপেন্ড করে কিসের উপর? সম্পূর্ণ ডিপেন্ড করে এটা সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করতে পারে তাহলে আইএনজি করতে হবে, আর সাবজেক্ট যদি এই ভার্বের কাজ করতে না পারে তাহলে এই ভার্বটাকে ভি3 করতে হবে। খেয়াল করুন এখানে সাবজেক্ট কি ছিল? ইট। ইট বলতে যৌতুককে বোঝাচ্ছে। সি মানে দেখা, যৌতুক দেখে। আচ্ছা যৌতুক কি দেখতে পারে? এটা তো একটা নাম মাত্র, দেখার কাজ কে করে? মানুষ করে। তার মানে এই দেখার কাজ মানুষ করতেছে, এই ইট করতে পারতেছে না। তাহলে এই ইট এই সাবজেক্টটা এই ভার্বের কাজ যেহেতু করতে পারতেছে না, তাহলে এই সাবজেক্টটা এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। আর প্যাসিভ ভয়েস হলে কি করি আমরা? বি ভার্ব আর ভি3 করি। বি ভার্ব তো দেওয়াই আছে, জাস্ট এটাকে কি করবো আমরা? ভি3 বানাই দিব। সি এর ভি3 কি? সি স সিন। তাহলে জি নাম্বারের আনসারটা কি হবে? সিন। আশা করি এইটুকু বুঝতে পারছেন। ইট ইজ মেইনলি সিন, এটা মূলত দেখা হয় বা দেখা যায় কোথায়? ইন দ্য রিচ, উন্নত তাদের অধিকার হিসাবে। তারা মনে করে ধনী পরিবার এবং শিক্ষিত পরিবার, তারা মনে করে কি এটা তাদের অধিকার। তো খেয়াল করুন এখানে এইচ নাম্বারের আনসারটা কি হবে। তো খেয়াল করুন এইচ নাম্বারের আগে কি ছিল? হু ছিল। একটু আগে আমরা জানতে পারছিলাম যে হু, হু ইজ দ্যাট, এগুলোকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন বলা হয়। আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের ওয়ার্ডটাই সাধারণত কি হয়? সাবজেক্ট হয়। তো এই প্রেক্ষিতে সাবজেক্ট কোনটা? দ্য রিচ অ্যান্ড এডুকেটেড সোসাইটি। আসলে উন্নত এবং শিক্ষিত সমাজ বলতে বোঝাচ্ছে শিক্ষিত সমাজের মানুষজনকে। নেওয়ার কাজ, যৌতুক নেওয়ার কাজ কে করে? মানুষজনই তো করে। এখানে আসলে পার্সনটা বা পিপলটা উজ্জ্ব আছে। দ্য রিচ পিপল অ্যান্ড এডুকেটেড সোসাইটি, ওইখানে উচ্চ শিক্ষিত সমাজের যেসব মানুষজন এদেরকে বুঝাইছে। তো নেওয়ার কাজ তো তারাই করে, তাই না? হু রিলেটিভ প্রোনাউন, তার আগে একটা সাবজেক্ট হয়। এই যে উন্নত সমাজের এবং শিক্ষিত সমাজের যেসব মানুষজন তারাই তো নেই, তার মানে এখানে সাবজেক্টটা কি আছে? অ্যাক্টিভ আছে। আর যেহেতু এখানে পিপলটা উজ্জ্ব আছে, পিপল, পিপল সিঙ্গুলার নাকি প্লুরাল? পিপল মানে মানুষজন, জনগণ, অবশ্যই প্লুরাল। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল আবার অ্যাক্টিভ হয়েছে, তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের কোনো সাধারণত চেঞ্জ হয় না, এর জন্য যা আছে তাই হবে। ঠিকটা ঠিকই হবে। এইচ। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে খেয়াল করি আমরা একেবারে লাস্ট পার্টে চলে আসছি। সো তাই উই হ্যাভ টু ডেভেলপ, আমাদেরকে উন্নত করতে হবে মোরালিটি, নৈতিকতা, আমাদের যে বিবেকবোধ, আমাদের যে নীতি নৈতিকতা আছে এটাকে উন্নত করতে হবে। কথা হচ্ছে আই নাম্বারের আনসারটা কি হবে। এখানে খেয়াল করুন আই নাম্বারের আগে কি ছিল? হ্যাভ টু ছিল। কে কি বলতে পারি? হ্যাভ টু কে কি বলা হয়? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলা কি বলা হয়? সেমি মডাল। মডাল থাকুক বা সেমি মডাল থাকুক, এরপরে কি হয়? সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। তবে এটা হ্যাঁ ভি3 হইতে পারে, বিভার বানিয়ে ভি3 করা যেতে পারে। সেটা কোন ক্ষেত্রে? সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তবে এটা খুব একটা রেয়ার কেস, আসে না বললেই চলে। এই যে সেমি মডেলের প্যাসিভ ভয়েস, এটা খুব রেয়ার কেস, খুব একটা আসে না। এই জন্য আমি অ্যাক্টিভটাই দেখালাম। এই যে উই, আমরাই তো ডেভেলপ করবো, উন্নত তো আমরাই করবো।
তার মানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি করতে হয়, ভার্ব বেস ফর্ম, যা আছে তাই হবে, ডেভেলপটা ডেভেলপে হবে। সহজে মনে রাখার জন্য যত সেমি মডাল আছে তারপর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য ডেভেলপটা ডেভেলপই থাকবে। সো তাই উই হ্যাভ টু ডেভেলপ, আমাদেরকে উন্নত করতে হবে কোনটাকে, মোরালিটি, নৈতিকতাকে। এরপরে খেয়াল করুন, একবারে লাস্ট পার্টে চলে আসছি। দ্য কালপ্রিটস, যারা হচ্ছে গিয়ে ওই কি বলে অপরাধী যারা, দ্য কালপ্রিটস শুড পানিশ টু কন্ট্রোল ইট। এই ইট বলতে কাকে বোঝাচ্ছে, ডাউরিকে বোঝাচ্ছে। যারা অপরাধী আছে, শুড উচিত, শুড মানে কি উচিত, অপরাধীদের উচিত পানিশ শাস্তি দেওয়া, পানিশ মানে শাস্তি দেওয়া, অপরাধীদের উচিত শাস্তি দেওয়া। আচ্ছা, অপরাধীরা কি শাস্তি দিবে নাকি তারা শাস্তি পাবে? তার এই যে সাবজেক্ট দ্য কালপ্রিটস, এরা তো শাস্তি দিবে না, এরা শাস্তি পাবে। তার মানে এই সাবজেক্ট এখানে কি প্যাসিভ ভয়েস, এই সাবজেক্টও এই পানিশ শাস্তি দেওয়ার কাজ ও করতে পারতেছে না, তাহলে এই কালপ্রিটসটা এখানে প্যাসিভ ভয়েস। আর এই যে আমরা যে ধরাবাঁধা নিয়ম শিখছি, শুড মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এটা কিন্তু হবে না। কারণ কি, এই যে সাবজেক্ট তো ভার্বের কাজ করতে পারতেছে না। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে ওটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ হলে কি করতে হয়, এই যে মডাল থাকলে মনে আছে আমরা কোথায় দেখছিলাম, হ্যাঁ এই যে বি নাম্বার আনসারটাতে মে ছিল মডাল অক্সিলারি ভার্ব, প্যাসিভ হওয়ার কারণে মের পরে কি নিয়ে আসছিলাম, বি নিয়ে আসছিলাম। মডাল থাকুক বা সেমি মডাল থাকুক, প্যাসিভ করার সময় তারপরে বি নিয়ে আসতে হয়। যেহেতু যেটা প্যাসিভ ভয়েস শুড মডাল অক্সিলারি ভার্ব, তাহলে প্যাসিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, বি নিয়ে আসতে হবে, বি। তো বি ভার্ব হয়ে গেল, শুডের পরে যদি আমরা বি দেই তাহলে ওটা বি ভার্ব হয়ে যায়। শুধু শুড এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু শুডের পরে যখন বি চলে আসবে ওইটাকে বলা হয় বি ভার্ব। আর এরপরে কি করতে হবে, ভি3 ইউজ করতে হবে। পানিশের ভি3 কি আমরা জানি, পানিশের ভি3 পানিশড। তাহলে পুরোটা মিলে কি হয়ে গেল, দ্য কালপ্রিটস অপরাধীদের, শুড বি পানিশড অপরাধী যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, ইট এটা যৌতুক প্রথাকে নিয়ন্ত্রণ করার জন্য যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া উচিত। আশা করি আপনারা এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারছেন। কোনো কিছু সমস্যা হলে আমাকে একটু জানাবেন। আশা করি আজকের ক্লাসটা করে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যেহেতু সময় খুব একটা বেশি নাই, যারা এইচএসসি স্টুডেন্ট আছেন তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটা রাখা, তবে বাকিদের উপকার আসবে, এই থেকে যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আছেন সবারই তো এই গ্রামার আছে, সবার উপকার আসবে ইনশাল্লাহ। আশা করি বুঝাইতে পারছি। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাসে। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।